আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার 8 একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করে ফেলি। তাহলে প্রথমে আমরা চ্যাপ্টারের নামটা একটু বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। আমাদের চ্যাপ্টারের নাম হলো রেচন প্রক্রিয়া। আচ্ছা, রেচন সম্পর্কে আসলে একটু বোঝা দরকার। আগে রেচন শব্দটার অর্থটা কি? আসলে রেচন শব্দটার অর্থ হচ্ছে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ যেটা থাকতেছে, এই বর্জ্য পদার্থটা বা আমাদের দেহের যে উচ্ছিষ্ট অংশ, যে আমাদের দেহের অপ্রয়োজনীয় অংশ, যা আমাদের শরীরের বেশিরভাগ সময় কোনো না কোনো ক্ষতির কারণ হয়ে যায় যদি সেটা বেশি পরিমাণে থাকে, সেই পদার্থগুলোকেই আমাদের শরীরের উচ্ছিষ্ট অংশ বলা হচ্ছে বা বর্জ্য পদার্থ বলা হচ্ছে। আমাদের দেহের কয়েক ধরনের বর্জ্য থাকতে পারে। যেমন প্রথমে যে বর্জ্যটার কথা আসে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কই থেকে আসতেছে? আমাদের দেহে প্রতিনিয়ত শ্বসন প্রক্রিয়া ঘটতেছে, সর্বদাই শ্বসন প্রক্রিয়া ঘটতেছে। এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া ঘটাচ্ছে, এবং গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া ঘটানোর মাধ্যমে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে। এই যে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে, এই কার্বন ডাই অক্সাইডটা হলো আমাদের শরীরের জন্য বিষাক্ত পদার্থ। এই কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিতে হবে, যেটা দেখা যাচ্ছে ফুসফুস এটাকে বের করে দিচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। এরপরে আমাদের শরীরের বর্জ্য পদার্থের মধ্যে আছে হচ্ছে ঘাম। আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য বা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দেখা যাচ্ছে যে ঘাম উৎপন্ন হইতে পারে। যে ঘাম উৎপন্ন হয় এটা আমাদের ত্বকের ঘর্মগ্রন্থি থেকে বের হয়। এখানে সামান্য পরিমাণ খনিজ লবণ থাকে এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে, এবং বেশিরভাগই এটা হচ্ছে পানি। এরপরে যে অংশগুলো থাকে, ঘামের মাধ্যমে অনেক বর্জ্য পদার্থ বের হয়ে যায়, সেগুলো হচ্ছে মূত্র। মূত্রর মূল বর্জ্য উপাদান হইতেছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এরপরে থাকবে হচ্ছে মল। এটা হচ্ছে খাবারের রাফেজ অংশ। তো কার্বন ডাই অক্সাইড যেটা আছে, কার্বন ডাই অক্সাইডটা যে অঙ্গকে ব্যবহার করার মাধ্যমে বের হচ্ছে সেটা হচ্ছে ফুসফুস। ঘাম যে অঙ্গটা ব্যবহার করতেছে সেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, সেটা হচ্ছে ত্বক। মূত্র যে অঙ্গটা ব্যবহার করে মানে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বের করে দিচ্ছে সেটা হচ্ছে কিডনি বা বৃক্ক। তার মানে কিডনিকে ব্যবহার করতেছে। মল যে অংশটাকে ব্যবহার করতেছে সেটা হচ্ছে পৌষ্টিক নালী। তাহলে এই যে অঙ্গগুলো আছে, ফুসফুসকে আমরা শ্বসন অঙ্গ হিসেবে জানি, ত্বকটাকে আমরা আমাদের দেহের আবরণ হিসেবে জানি, তারপরে পৌষ্টিক নালীকে খাবার পরিপাকের প্রধান অঙ্গ হিসেবে জানি, তারপরে এবং কিডনিকে বর্জ্য পদার্থের যে নিষ্কাশন করার যে অঙ্গ সেটা হিসেবে জানি। তো এই মূত্রের মাধ্যমে আমাদের বডির যত বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তার 80% আসলে বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হয়। তাই বৃক্ককে বলা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, যেটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। আমরা মূলত এখানে কিডনি বা বৃক্ক নিয়ে আলোচনা করব, এর গঠন, এর কার্যপ্রণালী এবং এর এককের গঠন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে এই অংশগুলো, বাকি যে অংশগুলো সেগুলো মুছে দিই। তারপরে এখন এই বৃক্কর ক্ষেত্রে যদি আসি, বৃক্কর গঠনটা সম্পর্কে আগে আমাদের জানা দরকার, তারপরে আমরা ডিটেলসে একদম আসতেছি। বৃক্ক যেটা আছে, বৃক্ক বা কিডনি, বৃক্কের ক্ষেত্রে প্রথমত আমরা সংখ্যাতে আসি। বৃক্কের সংখ্যা কয়টা? আমাদের শরীরের বৃক্ক থাকে হচ্ছে 2টি।
সবসময় একটা সচল থাকে, মানে একটা ব্যবহার করতেছে এবং আরেকটা ব্যাকআপ হিসেবে কাজ করে। সংখ্যা দুইটি, তারপরে হচ্ছে আকৃতি কেমন হবে? আকৃতি হবে হচ্ছে সিমের বীজের মতো, বীজের মতো, বা আমরা এটাকে বলতে পারি কাজু বাদামের মতো। সিমের বীজের মতো বা কাজু বাদামের মতো, কাজু বাদাম বা সিমের বীজ আশা করি দেখছো। তারপরে এগুলোর আবরণ যদি আসি, কিডনির আবরণ হিসেবে যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। তারপরে এককে যদি আসি, একক হবে হচ্ছে নেফ্রন। নেফ্রন হচ্ছে গাঠনিক একক প্লাস কার্যকরী একক বা কার্যিক একক। গাঠনিক এবং কার্যিক এককের নাম হচ্ছে বৃক্কের ক্ষেত্রে এটা হবে হচ্ছে নেফ্রন। এরপরে যদি আসি প্রবেশ পথ, বৃক্কের প্রবেশ পথ যেটা আছে, প্রবেশ পথ আসলে একটি। প্রবেশ পথ যদি লিখি, প্রবেশ পথ, প্রবেশ পথ আছে একটি, সেটা হচ্ছে রেনাল ধমনী। রেনাল ধমনের মাধ্যমে কি হয়? অক্সিজেন যুক্ত ও বর্জ্য পদার্থ যুক্ত রক্ত প্রবেশ করে। অক্সিজেন যুক্ত এবং বর্জ্য পদার্থ যুক্ত রক্ত প্রবেশ করতেছে। এরপরে যদি আসি বহির্গমন পথ, বহির্গমন পথ আসলে এটার হচ্ছে দুইটা। এখানে দুইটি বৃক্ক থেকে বের হওয়ার রাস্তা দুইটি। একটা হচ্ছে রেনাল শিরা, এটা দিয়ে বের হবে বিশুদ্ধ রক্ত, মানে বর্জ্যবিহীন রক্ত, এবং তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তও থাকবে, কার্বন ডাইঅক্সাইডও থাকবে। এরপর আরেকটা থাকে, সেটা হচ্ছে ইউরেটার। এটা দিয়ে মূলত মূত্র নিষ্কাশিত হয়। তাহলে কি কি শিখে ফেললাম? কিডনির সংখ্যা হচ্ছে দুইটি আমাদের শরীরে, আকৃতি হচ্ছে সিমের বীজের মতো বা কাজু বাদামের মতো, আবরণ হচ্ছে রেনাল ক্যাপসুল, একক হচ্ছে নেফ্রন বা নেফ্রন হচ্ছে গাঠনিক এবং কার্যিক একক, মানে গঠন এবং কাজের একক হচ্ছে নেফ্রন। প্রবেশ পথ হচ্ছে একটি, সেটা হচ্ছে রেনাল ধমনী, এটার মাধ্যমে অক্সিজেন যুক্ত এবং বর্জ্য পদার্থ যুক্ত রক্ত প্রবেশ করতেছে। বহির্গমন পথ, কিডনির ক্ষেত্রে বহির্গমন পথ হচ্ছে দুইটি, এর রেনাল শিরা এবং হচ্ছে ইউরেটার। রেনাল শিরা দিয়ে মূলত হচ্ছে বিশুদ্ধ রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, এবং ইউরেটার দিয়ে মূত্র বের হচ্ছে, যেটা কিনা দেহের বর্জ্য পদার্থ। ঠিক আছে, এরপরে আমাদের বৃক্কের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে হবে। একটা বৃক্কের ক্ষেত্রে যদি দেখি যে বৃক্কের ক্ষেত্রে কি হয় আসলে, একটা বৃক্কের ক্ষেত্রে বৃক্কটা দেখতে এরকম। এই যে বৃক্কের মতো যে বৃক্কের যে এরকম অংশটা থাকতেছে, এই দুইটা বৃক্ককে দেখতে কাজু বাদামের মতো লাগতেছে। তো এই বৃক্কের ক্ষেত্রে দেখা যাবে যে এই অংশটাকে বলা হচ্ছে যে অবতল অংশ। ঠিক আছে, এবং এই অংশটা হচ্ছে উত্তল অংশ। এই যে অবতল অংশে, তো অবতল অংশে কিছু ভাঁজ থাকে বৃক্কের ক্ষেত্রে। এই যে অবতল অংশে যে ভাঁজটা থাকে, এই ভাঁজটাকে বলা হচ্ছে হাইলাস বা হাইলাম। ঠিক আছে, হাইলাস বা হাইলাম থাকতেছে। তো এই যে বৃক্কের ক্ষেত্রে যে ভাঁজ অংশটা থাকতেছে, এটাকে হাইলাম বলতেছে। এরপরে বৃক্কের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা একটু চিত্রটা বড় করে আঁকি। বৃক্কের এই বৃক্কটাকে যদি আমরা বাইরের এবং ভেতরের দুইটা আবরণ হিসেবে ভাগ করি,
বাইরের দিকের যে আবরণটা থাকলো, এই যে এই আবরণটা, একটা থাকলো বাইরের দিকের আবরণ এবং আরেকটা থাকলো হচ্ছে ভেতরের দিকের অংশ, বা বাইরের দিকের অংশ এবং ভেতরের দিকের অংশ, দুইটা অংশ থাকলো। বাইরের দিকের যে অংশটা থাকলো এটাকে বলা হচ্ছে কর্টেক্স, এবং কর্টেক্স এবং ভেতরের দিকের যে অংশটা থাকলো সেটাকে বলা হচ্ছে মেডুলা। কর্টেক্স এবং মেডুলা দুইটা অংশ থাকলো। এটা হচ্ছে মানে লম্বচ্ছেদ যদি করা যায় তখন সেক্ষেত্রে দুইটা অংশ দেখা যাইতেছে। এরপরে আমরা যদি বৃক্কের ক্ষেত্রে চিন্তা করি যে বৃক্কের ভেতরে কিছু ত্রিভুজ আকৃতির অংশ দেখা যেতে পারে। বৃক্কের ভেতরের ত্রিভুজ আকৃতির অংশটা কিভাবে দেখা যেতে পারে আমরা দেখি। এইরকম আমরা এক ধরনের মানে নেফ্রন গুলার একদম গুচ্ছাকারে থাকবে, এইরকম কিছু অংশ দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে এই যে এই অংশগুলো, এগুলোর ক্ষেত্রে দেখা যাবে কি যে এগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড বা রেনাল প্যাপিলা। এগুলো হচ্ছে মোটামুটি ভাবে 8 থেকে 12টি থাকতেছে, 8 থেকে 12টি থাকে। রেনাল প্যাপিলা থাকে হচ্ছে 8 থেকে 12টি। এখন এই বৃক্কের ক্ষেত্রে রেনাল প্যাপিলা যে 8 থেকে 12টি থাকতেছে, এই রেনাল প্যাপিলা গুলো একটু গুচ্ছাকারে থাকতেছে, এবং এই রেনাল প্যাপিলা গুলার বা রেনাল এই হচ্ছে পিরামিড গুলার বাইরে এখান থেকে দেখা যায় যে একটা অংশ বের হয়। এই অংশটা ইউরেটার। ঠিক আছে, এটা হচ্ছে ইউরেটার ফানেলের মতো একটা অংশ থাকতেছে, এটাকে বলতেছে ইউরেটার। এবং এইটার দুইটা ইনপুট, একটা ইনপুট এবং দুইটা আউটপুট আমরা একটু আগে দেখলাম। একটা দিয়ে আসলে রক্ত প্রবেশ করবে এবং দুইটা অংশ দিয়ে রক্ত বের হবে। তো একটা দিয়ে যে রক্তটা প্রবেশ করতেছে এটাকে বলা হবে হচ্ছে রেনাল ধমনী। ঠিক আছে, হৃৎপিণ্ড পাম্প করতেছে, রক্ত সারা দেহে পৌঁছায় যাচ্ছে বা ছড়ায় পড়তেছে, এবং ছড়ায় যাওয়ার মাধ্যমে আসলে একটা সময় গিয়ে আমাদের বৃক্কের মধ্যে এটা ঘুরতেছে, বৃক্কের মধ্যে রক্তটা প্রবেশ করতেছে। এখন একটা জিনিস দেখো যে এখানে কিন্তু একটা ফাঁকা অংশের সৃষ্টি হয়ে গেছে। এই যে ফাঁকা অংশের যে সৃষ্টিটা হয়েছে এই অংশটাকে বলা হচ্ছে পেলভিস। ঠিক আছে, মানে এই যে ফানেলের কিছু অংশ থাকতেছে মিলে এই অংশটাকে বলা হচ্ছে পেলভিস। ঠিক আছে, এই অংশটাকে পেলভিস বলতেছি। এটাকে হচ্ছে ইউরেটার, যেটা দিয়ে আসলে বিশুদ্ধ রক্ত বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেনাল শিরা, এবং যেটা দিয়ে অবিশুদ্ধ রক্ত বা বর্জ্য সহ রক্তটা প্রবেশ করতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে রেনাল ধমনী। এইগুলাই ছিল মোটামুটি বৃক্ক সম্পর্কে তথ্য। এখন আমরা আসি হচ্ছে মূত্র সম্পর্কে একটু জানতে হবে। না, রেনাল ধমনী গেল, মানে বৃক্ক গেল, বৃক্ক যাওয়ার পর এখন আমরা একটু নেফ্রন সম্পর্কে জানার চেষ্টা করি, কারণ বৃক্কের একক হচ্ছে নেফ্রন। নেফ্রন সম্পর্কে আগে জানি, তারপরে আমরা মূত্র সম্পর্কে জানবো। নেফ্রন যেটা আছে, এই নেফ্রনের যদি আমরা কথা বলি, আমরা নেফ্রনের সংখ্যায় যদি আসি, প্রথমত নেফ্রনের সংখ্যা হলো প্রতি বৃক্কে 10 থেকে 12 লক্ষ। যদি দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্য প্রায় 3 সেন্টিমিটার। ঠিক আছে, এর কাজ যদি বলি, কাজ হইতেছে রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ। আমরা যদি নেফ্রনের গঠনটাকে দুই ভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নেফ্রনটা আসলে দুই ভাগে বিভক্ত, মানে দুইটা অংশে বিভক্ত নেফ্রন। সেটা হইতেছে, একটা হচ্ছে রেনাল কর্পাসল, এবং
রেনাল টিবিউলস। রেনাল কর্পাসল এবং রেনাল টিবিউলস এই দুইটা ভাগে আমরা একটা নেফ্রনকে ভাগ করতে পারি। রেনাল কর্পাসল যেটা থাকবে, এই রেনাল কর্পাসলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। রেনাল কর্পাসল এদের দুইটা অংশ, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল এবং আরেকটা হচ্ছে গ্লোমেরুলাস। রেনাল টিবিউলস যেটা আছে বা নালিকাকার অংশ যেটা থাকতেছে, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিসিটি, একটা এলএইচ এবং আরেকটা হচ্ছে ডিসিটি। পিসিটি যে পূর্ণরূপ সেটা হচ্ছে প্রক্সিমাল কনভিউলেটেড টিবিউল। এটা হচ্ছে লুপ অফ হেনলি। ডিসিটি যেটা থাকতেছে এটা হচ্ছে ডিস্টাল কনভিউলেটেড টিবিউল। প্রক্সিমাল কনভুলেটেড টিবিউল যেটা থাকতেছে এর বাংলা হইতেছে নিকটবর্তী পেঁচানো নালিকা। পেঁচানো নালিকা এটা হচ্ছে, এটাকে বাংলায় বলা হচ্ছে হেনলির লুপ। এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে আমরা পুরো ব্যাপারটা আরেকবার দেখে নেই যে নেফ্রনকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা নেফ্রনের সম্পূর্ণ গঠনটাকে। তার ভেতরে একটা হচ্ছে রেনাল কর্পাসল এবং আরেকটা হচ্ছে রেনাল টিবিউলস। রেনাল কর্পাসল যেটা থাকতেছে, এই রেনাল কর্পাসলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল এবং আরেকটা হচ্ছে গ্লোমেরুলাস। রেনাল টিবিউলস যেটা থাকতেছে, রেনাল টিবিউলসটাকে মানে নালিকাকার অংশটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে পিসিটি বা প্রক্সিমাল কনভুলেটেড টিবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা। এরপর থাকতেছে এলএইচ বা লুপ অফ হেনলি, যেটাকে বলতেছি হেনলির লুপ। এরপর থাকতেছে ডিসিটি বা ডিস্টাল কনভুলেটেড টিবিউল বা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এই হচ্ছে আমাদের নেফ্রনের সম্পূর্ণ অংশ। তো নেফ্রন বাদে বাকি যে অংশগুলো থাকতেছে এবং নেফ্রনের যে অংশগুলো থাকতেছে সবগুলো অংশকে একত্রে বলা হচ্ছে ইউরেনিফেরাস নালিকা। তাহলে ইউরেনিফেরাস নালিকার যে ক্ষরণকারী অংশ থাকতেছে, যা রক্তকে বিশুদ্ধকরণ করতেছে, সেই অংশটাকে বলা হচ্ছে নেফ্রন। আমি আবারও বলে দিচ্ছি, নেফ্রন বাদেও যে আরো নালিকাকার অংশগুলো থাকতেছে, ওই সবগুলো অংশকে নেফ্রন সহ বা নেফ্রন বাদে যে অংশগুলো সবগুলোকে একত্রে বলতেছে ইউরেনিফেরাস নালিকা বা ইউরেনিফেরাস নালিকার অংশ। তো ইউরেনিফেরাস নালিকার যে অংশটা আসলে ক্ষরণকারী অংশ হিসেবে কাজ করতেছে তাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের নেফ্রন। আশা করি বুঝাইতে পারছি। এরপরে নেফ্রনের ক্ষেত্রে, নেফ্রনের পরে আমরা হচ্ছে মূত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো মূত্র সম্পর্কে একটু ভালোভাবে জানা প্রয়োজন, কারণ এখানে একটু জটিলতা আছে। সেটা প্রথমত আসি উপাদান। উপাদানের মধ্যে মূত্র যে উপাদান থাকতেছে, এই উপাদানগুলোর মধ্যে প্রায় 95 ভাগই হচ্ছে পানি। ভর হিসেবে যদি চিন্তা করি, ভর হিসেবে 95 ভাগ হচ্ছে পানি।
প্রস্রাবটা স্বাভাবিক বা সাধারণ যে প্রস্রাবটা থাকতেছে বা মূত্র যেটা থাকতেছে এটা হালকা একটু হলদে টাইপ বা খরবর্ণের হচ্ছে। তাহলে খরবর্ণের হচ্ছে এটা হচ্ছে ইউরোক্রোম পদার্থের কারণে। ইউরোক্রোম এই পদার্থটার কারণে মূত্রের রং খরবর্ণের হয়। তো মূত্র যে খরবর্ণের হচ্ছে এই খরবর্ণের হওয়ার প্রধান কারণ হইতেছে ইউরোক্রোম নামক যে পদার্থটা। যদি পানি কম খাই আমরা তাহলে তখন সেক্ষেত্রে প্রস্রাবটা একটু বেশি হলদে টাইপ হচ্ছে বা গাঢ় হলদে টাইপ হচ্ছে। এটা হওয়ার কারণ হচ্ছে তখন ইউরোক্রোম নামক যে পদার্থটা থাকতেছে এর ঘনত্বটা তখন বেশি হয়ে যাচ্ছে। পানি কম হওয়ার কারণে এর ঘনত্ব বেশি হচ্ছে, যেটা কিনা দেখা যায় যে আসলে প্রস্রাব তখন হালকা একটু লাল হয়, লালচে বা একটু হলদে গাঢ় হলদে টাইপ হয়। এরপরে থাকতেছে যে মূত্রের যে নাইট্রোজেন প্রধান বর্জ্য, যেটা প্রধান বর্জ্য এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো থাকতেছে এগুলো আসলে উৎপন্ন হচ্ছে কোথায়, আগে এটা একটু বোঝা দরকার। আমাদের শরীরের যকৃৎ নামে একটা অঙ্গ থাকে, যেটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। আমাদের শরীরের যত গ্রহণকৃত খাদ্য বা যত গ্রহণকৃত ঔষধ আছে সবগুলো আগে পরিপাক ক্রিয়ার মাধ্যমে আমাদের যকৃতে পৌঁছায়। যকৃতে পৌঁছানোর পরে সেটা ডিস্ট্রিবিউট হওয়া শুরু হয়। তাহলে আমাদের এই যে যকৃৎ, আমরা আমিষকে ভাঙলে কি পাইতেছি? আমিষকে ভাঙলে পাইতেছি অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডের অন্যতম একটা উপাদান হচ্ছে অ্যামিনো মূলক। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড নামকরণটা আসছে হচ্ছে অ্যামিনো মূলক বলতে একটা যৌগমূলক আছে, এই অ্যামিনো মূলক। এই অ্যামিনো মূলক থেকে কি আসতেছে? নাইট্রোজেন আসতেছে, সেই জন্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বলা হচ্ছে। এই অ্যামিনো অ্যাসিডের যে বিপাকীয় কার্যক্রম, এই বিপাকীয় কার্যক্রম বা এটার যে রাসায়নিক যে কার্যক্রমগুলো আছে এই রাসায়নিক কার্যক্রমগুলো সংগঠিত হয় হচ্ছে যকৃতে। এই যকৃতে যখন আমিষ জাতীয় খাদ্য বা অ্যামাইনো অ্যাসিড একদম বিপাকীয় কার্যক্রম শুরু করতেছে তখন সেখানে বর্জ্য পদার্থ হিসেবে আসতেছে কিছু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তাহলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমি বলে দেই, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে কোথায়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে যকৃতে, কিন্তু ছাকন হচ্ছে বা রক্ত থেকে আলাদা হচ্ছে এটা মানে বৃক্কে। তার মানে আমাদের লিভার বা যকৃতে অ্যামাইনো অ্যাসিড কি হচ্ছে? বিপাকীয়ের ফলে এখানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে এবং এখানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হওয়ার পরে এটা ফিল্টার হচ্ছে কোথায় বা এটা আলাদা হচ্ছে কোথায়? এটা আলাদা হচ্ছে আমাদের বৃক্কের মাধ্যমে। সেই জন্য বৃক্ককে প্রধান রেচনাঙ্গ বলা হচ্ছে। অনেকে মনে করে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেগুলো থাকতেছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো তো অ্যামোনিয়া, তো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, যে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো এগুলো আসলে হয়তো বৃক্কে উৎপন্ন হয়, কিন্তু এই ধারণাটা আসলে ভুল। এটা উৎপন্ন হয় হচ্ছে যকৃতে এবং এটা যকৃত উৎপন্ন হওয়ার পরে এটা হচ্ছে আমাদের বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হচ্ছে। মূত্র সম্পর্কে মোটামুটি ভাবে এগুলা আমাদের তথ্য ছিল। এখন আমরা মূত্র উৎপাদন প্রক্রিয়া এবং নেফ্রনের গঠন এই দুইটা আমরা একসাথে পড়ার চেষ্টা করব। একটু আগে বলে দিচ্ছি যে নেফ্রনের আসলে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল এবং আরেকটা হচ্ছে রেনাল টিবিউলস। তো প্রথমে আমরা একটা অংশ দেখি, সেটা হইতেছে বাটির মতো একটা অংশ থাকবে বা পেয়ালা আকৃতির একটা অংশ থাকবে, যে অংশটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এই বাটির মতো যে অংশটা থাকবে এটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে দেখা যাবে যে একটা নালী দিয়ে রক্ত ঢুকতেছে আর একটা নালী দিয়ে রক্ত বের হচ্ছে। যে নালীটা দিয়ে রক্তটা প্রবেশ করবে এটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট ধমনিকা। অ্যাফারেন্ট ধমনিকা। এবং যেটা দিয়ে রক্ত বের হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইফারেন্ট ধমনিকা। অর্থাৎ এখানে ভেতরে কিছু অংশ একটু আমরা বোঝার চেষ্টা করব, যে ভেতরে আসলে গ্লোমেরুলাস নামে একটা অংশ থাকে।
প্রায় 50টার মতো রক্ত জালিকা বা কৈশিক জালিকা থাকে। এটা আসলে কিভাবে হয় এটা একটু আমরা আগে বুঝি। এটা ধরলাম এ অংশ, এটা ধরলাম বি অংশ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো এটা হচ্ছে আমরা একটু ভেঙে দেখি যে আসলে কি ঘটে। এটা হচ্ছে এ অংশ, এটা হচ্ছে বি অংশ। আশা করি এ অংশ বি অংশ, এ অংশ বি অংশ মিলাইতে পারছো। তো এরপরে এরকম 50টার মতো কৌশিক জালিকা থাকতেছে, যেগুলা 50টা কৌশিক জালিকায় আলাদা হয়ে যাচ্ছে। তো এই যে 50টা কৈশিক জালিকায় যে আলাদা হয়ে যাচ্ছে, এই অংশগুলোকে আমরা বলতেছি গ্লোমেরুলাস। এগুলো আসলে পেয়ালা শেপ হয় এবং পেয়ালা শেপ হওয়ার মাধ্যমে এই বোমাস ক্যাপসুলার মধ্যে অবস্থান করে। তাহলে এই অংশ বি অংশ, এই অংশ বি অংশ। তাহলে এই যে এফারেন্ট ধমনিকা গ্লোমেরুলাসে প্রবেশ করার পরে এখানে সেটা কৈশিক জালিকায় মানে প্রায় 50টা কৈশিক জালিকায় ভাগ হয়ে যায়, ঠিক আছে? এবং হয়ে যাওয়ার পরে সেটা আবার ইফারেন্ট ধমনিকায় একত্রিত হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি আশা করি। এরপরে আমরা একটু মুছে দেই, আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের যে অংশটা থাকবে নেফ্রনের, সেই অংশটাকে বলা হচ্ছে যে নিকটবর্তী পেঁচানো নালিকা। একটা লুপ থাকতেছে, এটাকে বলা হচ্ছে হেনলির লুপ। তারপরে থাকতেছে দূরবর্তী পেঁচানো নালিকা এবং এরপরে থাকতেছে সংগ্রাহক নালিকা। এই অংশটা হচ্ছে পিসিটি বা নিকটবর্তী পেঁচানো নালিকা, সংক্ষেপে আমি পিসিটি লিখলাম। এই অংশটা হচ্ছে ডিসিটি বা দূরবর্তী পেঁচানো নালিকা এবং এই অংশটা হচ্ছে এলএইচ বা লুপ অফ হেনলি বা হেনলির লুপ, যেটাই বলো। এই হচ্ছে মোটামুটি ভাবে একটা নেফ্রনের গঠন। এই যে এই অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, এটার নাম হচ্ছে বাটির মতো যে অংশটা, এটার নাম হচ্ছে বোমাস ক্যাপসুল। এটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, এটা হেনলির লুপ। এটা দূরবর্তী পেঁচানো নালিকা, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। এখন এটা যদি নেফ্রনের গঠন হয়, এই নেফ্রনের গঠনের পরপরই যেটা আসে সেটা হচ্ছে মূত্র উৎপাদন প্রক্রিয়া। এখন মূত্র উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা রক্তগুলোকে একটু কয়েকটা ভাগে ভাগ করে নেই। সেই রক্তগুলোকে কি কি ভাগে ভাগ করে নিচ্ছি, যেমন 1 নম্বর অংশ আমরা ধরলাম এটা হচ্ছে রক্তকণিকা, রক্তকণিকা। 2 নম্বর অংশ যেটা ধরবো সেটা হচ্ছে রক্তরস। রক্তরসেরই আরেকটা উপাদান যেটা থাকতেছে, রক্তরসের আরেকটা উপাদান হচ্ছে যে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ যেহেতু আলাদা করা হবে, তাই আমি এটাকে আলাদা একটা উপাদান হিসেবে ধরে নিলাম। যদিও বর্জ্য পদার্থ রক্তরসেরই উপাদান, কিন্তু তারপরে আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে এটাকে আলাদা একটা অংশ হিসেবে ধরে নিলাম। তো আলাদা একটা অংশ হিসেবে যদি ধরে নেই, তাহলে সেদিক থেকে আমরা 1 2 3 বলতে এই অংশগুলোকে বুঝবো। তাহলে একটা জিনিস দেখো, সেটা হইতেছে আমাদের শরীরে যে নেফ্রনটা থাকে, এই নেফ্রনটার মাধ্যমে আসলে কি হয় এটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হইতেছে প্রথমত যে রক্তটা থাকবে, এই রক্তটা আমাদের রেনাল ধমনির মাধ্যমে বৃক্কের ভেতরে প্রবেশ করবে এবং ছোট ছোট রক্তনালীর মাধ্যমে নেফ্রনের ভেতরে প্রবেশ করবে। নেফ্রনের ভেতরে যখন এফারেন্ট ধমনিকা দিয়ে প্রবেশ করবে, তখন আসলে এইটার ভেতরে 1 2 3 এই তিনটাই আসলে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে? অর্থাৎ মানে রক্তকণিকা, রক্তরস, বর্জ্য। আগে বলে দিছি যে বর্জ্য পদার্থ যেগুলো, এগুলো হচ্ছে রক্তরসেরই অংশ। আমরা বোঝার সুবিধার্থে এগুলো কিন্তু আলাদা হিসেবে ধরে নিলাম। তাহলে রক্তকণিকা, রক্তরস এবং বর্জ্য পদার্থ তিনটাই আসলে এখানে প্রবেশ করতেছে। তো এই যে তিনটাই যখন প্রবেশ করতেছে, এখানে তখন ফিল্টার হয়ে যাচ্ছে। কি কি ফিল্টার হয়ে যাচ্ছে? এই দিক দিয়ে প্রবেশ করতেছে, এই দিক দিয়ে প্রবেশ করতেছে হচ্ছে 2 এবং 3, মানে জলীয় অংশ। এটা কিন্তু কণিকা যেটা থাকতেছে, কণিকা হচ্ছে দানাদার অংশ, অর্থাৎ এটা একদম মানে
এই ফিল্টারের মধ্যে ছাঁকনিতে যেমন ময়লা আটকায় যায়, ঠিক সেম ভাবে এই ছাঁকন পদ্ধতিতে কৈশিক জালিকার বা গ্লোমেরুলাসে ছাঁকন পদ্ধতিতে রক্তকণিকাগুলা থেকে রক্তরসটা একটু আলাদা হয়ে যাচ্ছে। তো রক্তরসটা যখন আলাদা হয়ে যাচ্ছে, ওইটার সাথে বর্জ্য পদার্থটাও আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ পানি বা জলীয় অংশটা এই নিকটবর্তী পেচানো নালিকা দিয়ে 2 নম্বর এবং 3 নম্বর অংশটা প্রবেশ করতেছে। এবং এইখানে যে অংশটা থাকতেছে, এই অংশটা এটা আমরা একটা নালীতে কনভার্ট করে নেই, এদিক দিয়ে আসলে 1 নম্বর অংশ প্রবেশ করতেছে। 1 তাহলে কি বুঝলাম? সেটা হচ্ছে 1 2 3 অর্থাৎ রক্তকণিকা, রক্তরস, বর্জ্য পদার্থ, 3টা উপাদানই আমাদের এই অ্যাফারেন্ট ধমনিকার ভেতরে প্রবেশ করতেছে এবং গ্লোমেরুলাস ও বোম্যান্স ক্যাপসুল অর্থাৎ রেনাল কর্পাসল অংশটাতে খুব সূক্ষ্ম পদ্ধতিতে ছাঁকনের মাধ্যমে রক্তকণিকা এবং রক্তরস এবং সাথে বর্জ্য পদার্থ এগুলো আলাদা হয়ে যাচ্ছে। মানে এই যে 2 এবং 3 নম্বর উপাদানটা এটা 1 নম্বর অংশ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর অংশটা কোন দিক দিয়ে প্রবেশ করতেছে? এটা হচ্ছে ইফারেন্ট ধমনিকাতে প্রবেশ করতেছে এবং এটা এইভাবে আসতেছে। আসার পরে এই অংশটা এখানে নিকটবর্তী নালিকার সাথে আষ্টে পৃষ্ঠে পেঁচায় থাকতেছে এবং পেঁচায় থাকার ফলে এখান থেকে আসলে কতটুকু দরকার, রক্তরসের উপাদানগুলো আসলে কি কি? রক্তরসের উপাদান যেগুলো থাকতেছে এগুলো হচ্ছে আয়ন থাকতেছে, গ্লুকোজ থাকতেছে, তারপরে বিভিন্ন ধরনের প্রোটিন থাকতেছে, তারপরে হচ্ছে পানি থাকতেছে। তাহলে এখন কথা হচ্ছে এই যে রক্তরস, এই রক্তরস এটা ধমনীর হিসেবে প্রবেশ করার পরে এটা হচ্ছে শিরায় পরিণত হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়ে সেখানে আলাদা একটা নালী তৈরি করতেছে। তাহলে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমাদের অ্যাফারেন্ট ধমনিকা দিয়ে প্রবেশ করতেছে রক্তকণিকা, রক্তরস এবং বর্জ্য পদার্থ। নিকটবর্তী পেঁচানো নালিকা যেটা থাকতেছে, এই নিকটবর্তী পেঁচানো নালিকার মধ্যে প্রবেশ করতেছে 2 এবং 3 এবং রক্তরস অর্থাৎ বর্জ্যটা এবং 1 অর্থাৎ রক্তকণিকা এটা বের হচ্ছে ইফারেন্ট ধমনিকা দিয়ে। এরপরে এটা হচ্ছে আষ্টে পৃষ্ঠে থাকতেছে এবং এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। এখন মূত্র কিভাবে উৎপন্ন হচ্ছে দেখো, যা ব্যাপারটা কিরকম, যে ধরো তোমার রুমে কিছু ময়লা অংশ আছে, কিছু প্রয়োজনীয় অংশ আছে এবং কিছু উচ্ছিষ্ট অংশ, দুটাই আছে। তো এই দুটার ভেতরে কিছু অংশ তোমার প্রয়োজনীয়, কিছু অংশ তোমার অপ্রয়োজনীয়। তুমি যেটা করলা সবগুলো উপাদান একসাথে করলা, ঝাড়ার পরে যে অংশগুলো প্রয়োজনীয় সেগুলো তুমি বের করে নিলা এবং বাকি সবগুলোকে ফেলে দিলা। ব্যাপারটা বুঝো যে যতগুলো প্রয়োজন, সবগুলা প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিস সবগুলো একসাথে করলা, করার পরে জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলোকে বেছে নিলা, বেছে নেওয়ার পরে বাকি যে অংশগুলো থাকতেছে সবগুলোকে ফালাই দিতেছি। তাহলে এই সেম প্রসিডিউরে মূলত মূত্র উৎপন্ন হয়। তাহলে এই যে সেম প্রসিডিউরে মূত্র যখন উৎপন্ন হয় তখন এখানে দেখা যাইতেছে এই কালো যে নালীটাকাটা থাকতেছে এটার ভিতরে কি বর্জ্য পদার্থটা থাকতেছে এবং রক্তরসটা থাকতেছে। রক্তরসের যে উপাদানগুলো প্রয়োজন অর্থাৎ লাল অংশটা করতেছে কি ওই প্রয়োজনীয় অংশগুলোকে ব্যাপন প্রক্রিয়ায় শুষে নিচ্ছে বা তার প্রয়োজনীয় অনুযায়ী শুষে নিচ্ছে। শুষে নেওয়ার পরে সেখানে আসলে রক্তকণিকা আগে থেকেই আছে এবং প্রয়োজনীয় রক্তরস শোষণ করলো বা রক্তরসের উপাদান পানি এগুলো শোষণ করলো। তো ওখান থেকে দেখা যাইতেছে এখানে এই যে কালো অংশটার ভেতরে শুধুমাত্র 3 নম্বর উপাদান বা বর্জ্যটা থাকতেছে এবং এইটা দিয়ে বের হচ্ছে বা এটা এই রেনাল শিরা দিয়ে বের হচ্ছে 1 এবং 2 অর্থাৎ রক্তকণিকা এবং রক্তরস বর্জ্য থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মূত্র উৎপাদন প্রক্রিয়া। এখন মূত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অসমো রেগুলেশন। ঠিক আছে, অসমো রেগুলেশন জিনিসটা কি? অসমো শব্দের অর্থ হচ্ছে পানি, অসমো শব্দের অর্থ হচ্ছে পানি এবং রেগুলেশন শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে পানি নিয়ন্ত্রণ, অসমো রেগুলেশন শব্দের অর্থ হচ্ছে পানি নিয়ন্ত্রণ বা পানি সাম্যতা। তাহলে এই যে পানি নিয়ন্ত্রণ বা পানি সাম্যতা যেটা থাকতেছে এইটার মাধ্যমে কিভাবে আমাদের দেহের পানির পরিমাণ রক্ষা করতেছে। দেখো একটা জিনিস চিন্তা করো, যে দিনগুলোতে আসলে খুব বেশি খেলাধুলা করা হয় বা যে দিনগুলোতে খুব বেশি পরিশ্রম হয় অর্থাৎ ঘাম বেশি হয়, অর্থাৎ যে দিনগুলোতে
আমাদের ঘাম বেশি হচ্ছে সেই দিনগুলোতে আমাদের শরীরে আসলে পানির পরিমাণ কম থাকতেছে। তো পানির পরিমাণ যদি কম থাকে, কালো অংশটার ভেতরে দেখো, অর্থাৎ এখানে সবগুলো অংশই থাকতেছে, কিন্তু পানি শোষণ যখন করার দরকার, এই লাল এবং সবুজ অংশটা যখন পানিটাকে শোষণ করতেছে তখন সে বেশি পরিমাণে পানি শোষণ করতেছে, অর্থাৎ দেহের প্রয়োজনীয় লবণ এবং উপাদানগুলো গ্রহণের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ পানি শোষণ করে নিচ্ছে, মানে পানি বডির ভেতরে ধরে রাখার চেষ্টা করতেছে। তো পানির যেটা ধরে রাখার চেষ্টা করতেছে ওই পানিটা আসলে এই যে 1 এবং 2 এর সাথে বের হয়ে যাচ্ছে, মানে আমাদের শরীরের ভেতরে থাকতেছে। কিন্তু 3-এ কি হচ্ছে, পানির পরিমাণটা শর্ট হয়ে যাচ্ছে, মানে এখানে মূত্র যেটা থাকতেছে এখানে পানির অংশের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু অন্যান্য বর্জ্য পদার্থ কিন্তু থেকেই যাচ্ছে। তার মানে এখানে বর্জ্য পদার্থের ঘনমাত্রাটা বা ঘনত্বটা বেড়ে যাইতেছে। অনেক সময় দেখা যায় যে পানি কম খাইলে বা যেদিন খুব বেশি মানে পরিশ্রমের কাজ করা হয় সেদিন আসলে প্রস্রাবে জ্বালা পোড়াও করে অনেক সময়। তখন কি করা উচিত? তখন প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত। কেন? কারণ হচ্ছে এই পানিটা খাওয়ার ফলে মূত্রে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নেফ্রন এবং কিডনি সুস্থ থাকতেছে। কিন্তু যদি পানি পরিমাণ ঠিক মতো শরীর না পায় তাহলে দেখা যাবে মূত্রে পানি পরিমাণটা কম থাকবে এবং এটা প্রস্রাবের জটিলতা সৃষ্টি করতে পারে। আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছো। এখন মূত্র এবং এটা বের হবে, এটা লিখে দেই কই থেকে বের হবে। এটা হবে বের হবে হচ্ছে ইউরেটার দিয়ে। এটার ফাইনাল গন্তব্য হচ্ছে ইউরেটার এবং এটার ফাইনাল গন্তব্য হচ্ছে রেনাল শিরা। রেনাল শিরা। আশা করি পুরো প্রসিডিউরটা বুঝাইতে পারছি। এখন আমরা বৃক্কের রোগ নিয়ে একটু কথা বলি। বৃক্কের রোগ প্রধানত আমরা যে অনেকে দেখা যায় যে নিজে নিজে মাতাব্বরি করে যে ব্যথার ওষুধগুলো খায়, এগুলো আসলে কিডনির উপর খুব ইফেক্ট ফেলে। তো খুব কমন একটা সমস্যা হয়, সেটা হচ্ছে বৃক্কে পাথরও হইতে পারে অনেক সময় পানি কম খাইলে। তো বৃক্কে পাথরটা কিভাবে হয় এটা একটু বোঝার চেষ্টা করি। যে বৃক্কের ক্ষেত্রে দেখা যায় যে বৃক্কের ক্ষেত্রে ইউরেটার নামে একটা অংশ থাকে, যে অংশটা মূত্রটাকে মূত্রথলি পর্যন্ত নিয়ে যাইতেছে। তারপরে হচ্ছে মূত্রনালী, যেটার মাধ্যমে প্রস্রাব বের হয়। তো এই যে মূত্রথলি যেটা থাকতেছে, এই মূত্রথলি পর্যন্ত নিয়ে যাইতেছে ওকে ইউরেটার নিয়ে যাইতেছে। তো এখন এই যে পেলভিসের মাধ্যমে এসে যখন মূত্রটা ইউরেটার দিয়ে যাইতেছে, এর ঘনত্বটা যখন কম হয়ে যায়, ঘনত্বটা যখন বেশি হয়ে যায়, অর্থাৎ পানির পরিমাণ কম এবং ঘনত্ব বেশি। পানির পরিমাণ কম অর্থাৎ ঘনত্বটা যখন বেশি হচ্ছে তখন এটা কি করতেছে, এখানে লবণ জমতেছে, মানে লবণের যে উপাদানগুলো থাকতেছে এই লবণের উপাদানগুলো জমতেছে এবং সেটা এক সময় গিয়ে পাথরে পরিণত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আমাদের হচ্ছে বৃক্কে পাথর হওয়া। বৃক্কে পাথর হওয়ার চিকিৎসা আছে টোটাল 3টা। একটা হচ্ছে আল্ট্রাসনিক লিথোট্রপসি, মানে ভাইব্রেশন এবং বিভিন্ন কম্পনের মাধ্যমে পাথরকে গুঁড়া করে দেওয়া হচ্ছে। তারপরে হতে পারে যে হচ্ছে আমাদের বৃক্কে অস্ত্রোপচার এবং ইউরেটারোস্কোপিক যে চিকিৎসাটা আছে এটা। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বৃক্ক বিকল হয়ে যাওয়া, কিডনি ফেলিওর যেটাকে বলা হয়। কিডনি ফেলিওর যেটা থাকতেছে, এই কিডনি ফেলিওর হচ্ছে 2 ধরনের হইতে পারে। কিডনি ফেলিওর একটু লিখে দেই যে বৃক্ক বিকল যেটা হইতেছে, বৃক্ক বিকল হইতেছে 2 ধরনের। একটা হচ্ছে অ্যাকিউট এবং আরেকটা হচ্ছে ক্রনিক। মানে ক্রনিকটা হচ্ছে বেশি জটিল এবং অ্যাকিউটটা হচ্ছে কম জটিল। খুব দ্রুত এটার সমাধান করতে হয় এবং কখনো কখনো বৃক্ক নিজে নিজে সমাধান করে নিতে পারে। কিন্তু ক্রনিকটা এটার জন্য খুব অল্প সময় থাকে, অ্যাকিউটার জন্য সময় বেশি থাকে। খুব দ্রুত সমস্যাটা তৈরি হয় এবং খুব সহজে এটার সমাধান করা যায়। ক্রনিকটার ক্ষেত্রে কিডনি রিকভার করার সুযোগটা সাধারণত পায় না। তো তখন দেখা যাচ্ছে আসলে ডায়ালাইসিস নামে একটা প্রক্রিয়ার প্রয়োজন হচ্ছে। এই ডায়ালাইসিস যে প্রক্রিয়াটা থাকতেছে এই প্রক্রিয়াটাকে একটু বোঝার চেষ্টা করি। যদি দেখি যে একটা মানুষের হাত আঁকি আমরা, বেশি বড় হয়ে গেল। হাতের ক্ষেত্রে
এদিক দিয়ে রক্ত যেটা চলবে সেটা হচ্ছে ধমনীর মাধ্যমে, এবং এই যে রক্তটা এদিকে আসবে এটা আসবে হচ্ছে শিরার মাধ্যমে। তো ধমনী থেকে রক্তটাকে বের করা হচ্ছে এখানকার ডায়ালাইসিস মেশিনের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে একদিক দিয়ে একটা ফ্লুইড দেওয়া হয়, ডায়ালাইসিস করার জন্য ফ্লুইড দেওয়া হয়, যেটা আসলে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পদার্থটাকে আলাদা করতেছে। তো ধমনী দিয়ে বের করা হচ্ছে এই ডায়ালাইসিস মেশিনে। এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন, এখানে বিভিন্ন নালী থাকতেছে। ডায়ালাইসিস মেশিন যেটা থাকতেছে, ডায়ালাইসিস মেশিনে এই ধমনী দিয়ে রক্তটা প্রবেশ করতেছে। মাথায় রাখো, বৃক্ক হোক আর ডায়ালাইসিস মেশিন হোক, এখানে রক্ত প্রবেশ করবে হচ্ছে ধমনী থেকে, এবং শরীরে ওই বর্জ্য থেকে বিশুদ্ধ রক্ত প্রবেশ করবে আসলে শিরা দিয়ে, এবং এখানে ঢুকতেছে। ঢোকার পরে একটা সময় গিয়ে যে বিশুদ্ধ রক্তটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রবেশ করতেছে শিরা দিয়ে। এইভাবে আসলে হচ্ছে। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ডায়ালাইসিস যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা অত্যন্ত ব্যয়বহুল, এবং এটা আমাদের বৃক্ক যেভাবে কাজ করে, সৃষ্টিকর্তা সৃষ্টি একটা ব্যাপার আছে, মানুষের সৃষ্টি এবং সৃষ্টিকর্তার সৃষ্টি কখনোই এক হবে না। সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে যেভাবে যত সুনিপুণ ভাবে আমাদের কিডনি থেকে আসলে কিডনির মাধ্যমে আসলে রক্ত থেকে বর্জ্য পদার্থটাকে আলাদা করে, ওই রকম 100% অ্যাকুরেট ভাবে আসলে ডায়ালাইসিস মেশিন পারে না। বাট কারণ এটা মানুষের সৃষ্টি। দেখো, এতটুকু একটা কিডনির ভেতরে যতটা কাজ হয়, ওই পরিমাণ কাজ করতে প্রায় ছোটখাটো একটা ফ্রিজের সমান একটা যন্ত্র লাগতেছে মানুষের। ঠিক আছে, সৃষ্টিকর্তা তাহলে কত সুনিপুণ ভাবে আমাদেরকে তৈরি করছে। তো এই যে ডায়ালাইসিস যেটা, এটা প্রচন্ড পরিমাণে ব্যয়বহুল একটা জিনিস। এটা একবার ডায়ালাইসিস করতে সাধারণত আমার জানা মতে 800 থেকে 3000 আশেপাশে, আমি ঠিক বলতে পারবো না, বাট আমার জানা মতে আমি যতটুকু শুনছিলাম, মানে অন্যান্য চিকিৎসার তুলনায় ব্যয়বহুল। কোনো কোনো রোগীর ক্ষেত্রে সপ্তাহে একবার করতে হয়, কোনো কোনো রোগীর ক্ষেত্রে মাসে একবার, কখনো কখনো সপ্তাহে 2-3 বারও করতে হয়, এবং হিউজ ব্লাড লাগে আসলে। তো এই ডায়ালাইসিস প্রক্রিয়াও যদি একসময় কাজ না করে, তখন সেক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের দেশে একটু জটিলতা বেশি, তো অনেক সময় বাইরের দেশে গিয়ে করা হচ্ছে। তো এখন আমাদের দেশেও হচ্ছে অবশ্য, কিন্তু প্রসিডিউরটা একদম নিকট আত্মীয় হইতে হয়, মানে রক্তের সম্পর্কের আত্মীয় লাগে, তাছাড়া আসলে করা সম্ভব হয় না। তো এখন ব্যাপারটা হচ্ছে সেটা যে আমাদের কিডনিটাকে আমরা সুস্থ রাখবো কিভাবে। কিডনিটাকে সুস্থ রাখার জন্য প্রধান যে উপাদানগুলো থাকতেছে, যে প্রধান যে নিয়মগুলো কাজ করতেছে, সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে। এখন আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটাতে আসলে 2 লিটার পানি চিন্তা করলে হবে না। যে পরিমাণ ঘামবা, যে হারে ঘামবা সেই হারে পানি খাবা, প্রচুর পরিমাণে পানি খাইতে হবে। তাছাড়া ডিহাইড্রেশনের কারণে কিডনিতে ইফেক্ট পড়তে পারে। এবং আমাদের একটা ভুল ধারণা যে ব্যথার ওষুধ প্রচুর পরিমাণে খাওয়া, ঠিক আছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া আসলে ব্যথার ওষুধ খাওয়াটা কোনোভাবেই উচিত না। কারণ এখানে চিকিৎসক নির্দিষ্ট মাত্রা এবং ডোজ অনুযায়ী আমাদের ব্যথার ওষুধটা আমাদেরকে সাজেস্ট করে, কিন্তু আমরা নিজেরা আসলে এই ডোজ এবং মাত্রা আমাদের সাধারণ মানুষের পক্ষে আসলে বোঝা সম্ভব না। এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 8 এর A to Z। যে কোনো প্রশ্ন থাকুক, যে কোনো মনে যে কোনো প্রশ্ন আসুক, সেটা নিঃসন্দেহে তোমরা এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ ভিডিওগুলো কমেন্টে যে প্রশ্ন থাকবে সেগুলোর নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।